আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি নিশ্চয় অনেকটা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি প্রথম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করছি। সেখানে হচ্ছে বেসিক কিছু দিছিলাম আর হচ্ছে কিছু সূত্র দিছিলাম। তো এইখানেও আমি শুরুতে কিছু সূত্র দেব, দেন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। ওকে, তো প্রথম পার্টে আমি যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েই আমরা ম্যাথ সলিউশন করব। ওগুলাই আমাদের বোর্ড এক্সামে আসে আর কি। তো এইগুলো সূত্র আমাদের জেনে রাখা ভালো, জেনে রাখতে হবে। তো শুরুতে মানে প্রথম যে পার্টটায় ছিল সেখানে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে এই আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সটা হচ্ছে 3 ক্রেডিটের, আমি ওইখানে 4 ক্রেডিটের কথা বলছিলাম। তো 4 ক্রেডিটের সাবজেক্টগুলো হচ্ছে আমাদের 90 মার্কের বোর্ড এক্সাম হয়, আর 3 ক্রেডিটের যেগুলো সেগুলো হচ্ছে 60 মার্ক হচ্ছে বোর্ড এক্সাম হয়। তো এই স্ট্রাকচারাল মেকানিক্সটা যেহেতু আমাদের 3 ক্রেডিটের, তো আমাদের বোর্ড পরীক্ষায় আমাদের এই 60 মার্কের অ্যান্সার করতে হবে। তো প্রশ্ন প্যাটার্নটা কীরকম হয় সেটা আমি একটু আপনাদের ধারণা দেই। তো প্রশ্ন প্যাটার্নটা আমাদের এরকম, আমাদের প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দেন হচ্ছে রচনামূলক। তো এই অতি সংক্ষিপ্ত মোট প্রশ্ন থাকে আমাদের 10টা, প্রতিটার মান হচ্ছে 1 করে। তাহলে অতি সংক্ষিপ্ত আমরা দেখি, অতি সংক্ষিপ্ত আমাদের মোট প্রশ্ন থাকে হচ্ছে 10টি, প্রতিটির মান 1 করে। তাহলে মোট 10টি প্রশ্নের মান হচ্ছে আমাদের 10 মার্ক। ওকে, দেন হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মোট 10টি প্রশ্ন থাকে, প্রতিটির মান হচ্ছে 2 করে। তাহলে প্রশ্ন আমাদের থেকে 10টি, প্রতিটির মান যদি 2 হয় তাহলে এইখানে হচ্ছে আমাদের 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। তাহলে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত মিলে আমাদের হচ্ছে 30 মার্ক। দেন হচ্ছে রচনামূলক। এই রচনামূলকে মোট কোশ্চেন থাকে আমাদের 6টি, এর মধ্যে আমাদের 5টি লিখতে হয়। ওকে, তো এর মোট 5টি আমাদের লিখতে হবে। এর মধ্যে প্রতিটি প্রশ্নের মান আমাদের থাকে 6 করে, একটি প্রশ্নের মান আমাদের 6 করে। তাহলে আমাদের 6টার মধ্যে 5টা লিখতে হবে, প্রতিটির মান হচ্ছে আমাদের 6। তাহলে 5-6 এখানে হচ্ছে 30 মার্ক। ওকে, এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত মিলে হচ্ছে আমাদের 30 মার্ক, আর হচ্ছে রচনামূলকে হচ্ছে 30। এই হচ্ছে আমাদের এই বোর্ড এক্সামে আমাদের এই 60 মার্কের হচ্ছে অ্যান্সার করে আসতে হবে। ওকে, তো এইগুলো আমাদের প্রশ্ন প্যাটার্ন। দেন হচ্ছে আমরা এখন পাঠ্য বইয়ে চলে যাব। ওকে, আমরা প্রথম পাঠে কিছু সূত্র দেখছিলাম, এখানেও আমি কিছু সূত্র দেব। এই সূত্রগুলো আগে উঠায় নেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারাল মেকানিক্সে থিওরির থেকে ম্যাথ আসেই বেশি। তো এই আমাদের যে 6টি রচনামূলক থাকে, 6টির মধ্যে 5টি আসবে আমাদের ম্যাথ, 1টি আসবে থিওরি। তো এক্ষেত্রে একটু সুবিধাই হয়েছে, কেননা থিওরি যেগুলো আমরা মুখস্থ করি সেটা একটু ঝামেলার মনে হয়। দেন হচ্ছে থিওরি যেগুলো লিখি সেখানে ফুল মার্ক পাওয়া যায় না, 1-2 হলেও মার্ক, খুব ভালো হলেও 1-2 মার্ক হলেও স্যারেরা কাটে। তো যদি ম্যাথ থাকে সেক্ষেত্রে আমাদের ম্যাথের মধ্যে মার্ক কাটার কোনো সম্ভাবনা থাকে না। আর এই ম্যাথ করার ক্ষেত্রে আমাদের সূত্রগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। সূত্র যদি জানা থাকে ম্যাথ করা আমাদের কোনো ব্যাপারই না। তো এখন সেই সূত্রগুলো আমি একটু উঠায় দেই, আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং সূত্রগুলো উঠায় নেন। ওকে, তো আমি প্রথম পার্টে যে সূত্রগুলো দিয়েছিলাম প্রথম ক্লাসে, সেটা হচ্ছে
ওই সূত্রগুলোর আলোকেই আমাদের ম্যাথ বেশি আসে, তো এগুলো আমাদের জেনে রাখতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমাদের তাপমাত্রাজনিত দৈর্ঘ্য বৃদ্ধি। প্রথম সূত্র হচ্ছে যে আমাদের তাপমাত্রাজনিত দৈর্ঘ্য বৃদ্ধি, তাপমাত্রাজনিত দৈর্ঘ্য বৃদ্ধি। এর সূত্রটা হচ্ছে আলফা টি এল। দেন হচ্ছে উভয় দণ্ডের বিকৃতি সমান হলে, উভয় দণ্ডের বিকৃতি সমান হলে এই উভয় দণ্ডের বিকৃতি সমান হলে একটা এরা সমীকরণ দিয়েছে। সেই সমীকরণটা হচ্ছে এস এস ডিভাইডেড ইএস ইকুয়াল এস সি ডিভাইডেড ইসি। এখানে এসএসটা হচ্ছে আমাদের স্টিলের পীড়ন আর ইএসটা হচ্ছে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আরেকটা সূত্র দিছে এই সমীকরণ থেকেই, সেটা হচ্ছে স্টিলের পীড়ন। স্টিলের পীড়নটা আমাদের কি হবে সেটা তো স্টিলের পীড়ন যদি বের করতে বলে আমরা এই সমীকরণ থেকেই বের করতে পারবো। সেক্ষেত্রে এই আর গুণ করবো আমরা। তো একটু দেখি আগে কি বলছে, যে স্টিলের পীড়ন যদি এটাকে আর গুণ করি আমরা, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক। ওকে, শুরুতে আমরা এই দিক থেকে আর গুণ করি, এস এস গুণন হচ্ছে ইসি ইকুয়াল এইচ সি গুণন হচ্ছে ইএস। তাহলে আমাদের স্টিলের পীড়ন যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এস এস যদি বের করতে চাই, এটা এখানে আমাদের গুণ আকৃতিতে আছে, ওদিকে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এস সি গুণন হচ্ছে ইএস ডিভাইডেড আমাদের ইসি। এই হচ্ছে স্টিলের পীড়ন। যদি আমাদের স্টিলের পীড়ন বের করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। দেন হচ্ছে আমাদের আরেকটা সূত্র দিছে যে মোট লোড। কি দিছে, মোট লোডকে পি দ্বারা প্রকাশ করছে। তো মোট লোডের সূত্রটা হচ্ছে আমাদের এস এস ইন্টু এএস প্লাস হচ্ছে এস সি ইন্টু এসি। ওকে, দেন হচ্ছে স্টিলের যে পীড়ন এটা বের করা আরেকটা তার সূত্র দিচ্ছে, সেটা হচ্ছে এস এস ইকুয়াল ডাব্লু গুণন হচ্ছে ইএস ডিভাইডেড হচ্ছে এস ইন্টু ইএস প্লাস এসি ইন্টু হচ্ছে ইসি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের মোটামুটি সব সূত্র, যেগুলো থেকে আমরা ম্যাথ করব। আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রগুলো সব নাও লাগতে পারে। প্রথমে আমি বারবার বলতেছি যে আমি শুরুতেই যে ক্লাসটা নিছি, যে গত ক্লাসে যে সূত্রগুলো আছে সেই সূত্রের প্রয়োগগুলো বেশি ব্যবহৃত হবে। ওকে, তো আপনারা অবশ্যই সূত্রগুলা খাতায় নোট করে রাখবেন। ম্যাথ করার ক্ষেত্রে সূত্রগুলো জানা অবশ্যই জরুরি। সূত্র জানা থাকলে ম্যাথ করা আমাদের কোনো ব্যাপারই না। তো আশা করি আপনারা সূত্রগুলো উঠায় নিয়েছেন। তো আমি এগুলা মিশাই দেবো, দেন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। ওকে, তো আপনারা অবশ্যই আমার আগের যে ভিডিওটা দেওয়া ছিল ওটা দেখে আসবেন, তাহলে বেসিকটা ভালো হবে। ওখানে আমি বেসিক দিছিলাম প্লাস কয়েকটা সূত্র দিছিলাম, সূত্রগুলোও ইম্পর্টেন্ট। তো এখন আমরা ম্যাথে চলে যাব।
তো আপনারা হক বইয়ের উদাহরণ নাম্বার 1.6 বাইর করো, সেখানে যে অঙ্কটা আছে আমরা সেটা করব। ওকে, তো এখানে কি বলছে আমি একটু অঙ্কটা উঠাই নেই। যাদের বই নেই তারা একটু অঙ্কটা দেখেন যে কি বলছে। এখানে হকের উদাহরণ হচ্ছে 1.6। তাহলে কি বলছে 1.6 নম্বর অঙ্কটাতে কি বলছে যে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার পীড়ন 3000 কেজি পার সেন্টিমিটার হলে ইস্পাতের সর্বোচ্চ পীড়ন যদি পীড়ন বানান দীর্ঘিকার হবে। সর্বোচ্চ পীড়ন যদি 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হলে 10 মিলিমিটার পুরু ইস্পাতের পাতে 10 মিলিমিটার পুরু ইস্পাতের পাতে 10 মিলিমিটার পুরু ইস্পাতের পাতে কি বলছে যে 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে ছিদ্র করতে কি পরিমাণ বল লাগবে? তাহলে কত মিলিমিটার? 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে যদি 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে ছিদ্র করতে কি পরিমাণ বল লাগবে? ছিদ্র করতে আমাদের কত পরিমাণ বল লাগবে সেটা চাইছে। কত পরিমাণ বল লাগবে? দেন হচ্ছে আরেকটা চাচ্ছে যে পাঞ্চের উপর চাপ পীড়ন কত হবে। আরেকটা চাইছে যে পাঞ্চের চাপ পীড়ন কত হবে। চাপ পীড়ন কত হবে? ওকে, তো শুরুতে আমরা বিষয়টা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো কি বলছে যে এটা যদি আমাদের একটু চিত্রের সাহায্যে আঁকার চেষ্টা করি, যদিও বা চিত্র আমি সেরকমভাবে আর্ট করতে পারি না, যাই হোক যতটুকু পারি আর কি। এটা ধরি একটা আমাদের ইস্পাতের পাঞ্চ, একটু তেরা রাখা হয়ে গেল রে। এটা হচ্ছে আমাদের একটা ইস্পাত দণ্ড। এর পুরুত্বটা হচ্ছে আমাদের, অর্থাৎ এতটুকু, এর যে একটা পুরুত্ব রয়েছে সেটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার। দেন হচ্ছে 20 মিলিমিটার পাঞ্চের 20 মিলিমিটার ব্যাসের একটা পাঞ্চ রয়েছে, সেটা দ্বারা ছিদ্র করতে কত পরিমাণ বল লাগবে চাপ পীড়নটা বের করতে বলছে। তাহলে আমাদের পাঞ্চের ব্যাস হচ্ছে, অর্থাৎ এই গোলাকৃতির এই ব্যাস হচ্ছে আমাদের এই 20 মিলিমিটার। তাহলে ইস্পাতের সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে, এই পাঞ্চের ব্যাস দেওয়া আছে, আর হচ্ছে পুরুত্বটা দেওয়া আছে। তাহলে আমাদের এই 20 মিলিমিটার পাঞ্চ দ্বারা যদি এটাকে এই ইস্পাত দণ্ডকে আমরা ছিদ্র করি তাহলে কি পরিমাণ আমাদের বল প্রয়োগ হবে সেটা তারা চাচ্ছে। তো শুরুতেই আমরা যে কোনো ম্যাথ করি না কেন,
শুরুতেই সাইড নোট দিয়ে আমাদের ম্যাথের যে উপাত্তগুলো রয়েছে সেগুলো আমরা আগে উঠায় নেব খাতার মধ্যে সমাধানের করার সময়। ওকে, তো এই উপাত্তগুলো উঠায় নেওয়া হলে আমাদের মাথায় অটোমেটিকলি একটা ধারণা চলে আসবে যে কোন সূত্রটা দিয়ে আমার এই ম্যাথ সলিউশনটা করতে হবে। তো এক্ষেত্রে আমি গত ক্লাসে যে ভিডিওটা যে ক্লাসটা করছি পার্ট 1, সেটা ওইখানে মোটামুটি সব সূত্রগুলো দিয়েছি। এই ম্যাথটা করার ক্ষেত্রে যে সূত্রটা লাগে ওই আগের ভিডিওতে দিয়েছি। আমি আগের ভিডিওটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখে আসবে। ওইখানে হচ্ছে বেসিক দেওয়া আছে, প্লাস যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো ওইখানে লিখে দিয়েছি। তো ওগুলো লিখে নিয়ে নোট করবেন, সূত্রগুলো মুখস্থ করবেন, এবং অঙ্ক করার ক্ষেত্রে সূত্রগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো উপাত্তগুলো আগে আমরা এদিকে বাইর করে নিই, তারপর দেখব যে আমাদের কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যায়। ওকে, তো আমরা কিন্তু সমাধানে চলে এসেছি। আমি সাদাই গোছায় অঙ্কটা করে দিতেছি, দেখো। তো এখানে আমরা খাতার ডাইন সাইডে গিয়ে লিখবো যে এখানে কি যে আমাদের প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। তো কি বলছে এখানে, সর্বোচ্চ শেয়ার পীড়ন আমাদের দেওয়া আছে। সর্বোচ্চ, সরি এটা একটু মিস্টেক ছিল, এটা হয়তো শেয়ার পীড়ন হবে। বইয়ে কি দেওয়া আছে? হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার পীড়ন, এটা হবে শেয়ার পীড়ন। যাই হোক, এই পীড়নের মান দেওয়া আছে আমাদের 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ শেয়ার পীড়ন যেহেতু এসএস ইকুয়াল হচ্ছে 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেন দেওয়া আছে এই ইস্পাতের পাতের পুরুত্বটা। ইস্পাতের পাতের পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করি। পুরুত্বটা দেওয়া আছে আমাদের 10 মিলিমিটার। মিলিমিটারকে আমাদের সেন্টিমিটার বানাইতে হবে, কারণ পীড়নটা দেওয়া আছে আমাদের সেন্টিমিটারে, এবং বাকি সব যে উপাদানগুলো আছে সবগুলো আমরা সেন্টিমিটার করে তারপর সলিউশন করব। ওকে, তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে অবশ্যই আমাদের সেটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। আমরা এগুলা 9, 10 বা তার আগেও পড়ে যাচ্ছি, আর এদিকে এসে তো আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কয়েক ধাপ পার হয়ে যাচ্ছি, অবশ্যই এগুলো জানারই কথা। তো কি বললাম যে মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে 10 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 10কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? 1 সেন্টিমিটার। তো আর কি দেওয়া আছে যে 20 মিলিমিটার ব্যাসের একটা পাঁচ দেওয়া আছে। তো ব্যাসকে আমরা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করি। ডি দেওয়া আছে আমাদের 20 মিলিমিটার। এইখানেও দেখো যে এটা আমাদের মিলিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার করব। তো যে মানটা দেওয়া থাকবে ওটাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারে পেয়ে যাব। এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারে পাবো। কত আসে? 2 সেন্টিমিটার। ওকে, কি চাইছে আমাদের কাছে? কত পরিমাণ বল লাগবে, এই বলটা আমাদের কতটুকু বল লাগবে সেটা আমাদের চাইছে, অর্থাৎ এই পি এর মানটা আমাদের কাছে চাইছে। পি এর মান হচ্ছে হোয়াট। দেন আরেকটা হচ্ছে আমাদের চাপ পীড়ন, পরে আমরা বের করতেছি। আগে শেয়ার পীড়নের মাধ্যমে আমরা বলটা বের করে নিই। ওকে, তো বলটা বের করার ক্ষেত্রে তো আমি আগের যে ক্লাসটা ছিল সেটাতে বলছিলাম যে পীড়ন আমাদের ছিল 3 প্রকার, একটা টানা পীড়ন, একটা চাপা পীড়ন, একটা হচ্ছে শেয়ার পীড়ন। তো টানা পীড়ন এবং চাপা পীড়নের ক্ষেত্রে পীড়নের যে মেইন সূত্রটা ছিল S = P/A, এইটা দিয়েই আমরা মান বের করতে পারবো সেটা বলছিলাম। দেন হচ্ছে যদি শেয়ার পীড়ন হয়, শেয়ার পীড়নের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের বেলায়। ক্ষেত্রফলটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হয়, সেটা হচ্ছে এই সূত্রের দ্বারা, এই পাই ডিটি, এই সূত্রের দ্বারা আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হয়। দেন হচ্ছে শেয়ার পীড়নটা আমাদের বের করতে হয়। তো এইখানেও দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে অঙ্কর মধ্যে যে আমাদের উপাত্তগুলো দেওয়া আছে, দেখো এই যে ডি দেওয়া আছে, টি দেওয়া আছে, অর্থাৎ ব্যাস দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে। এই ব্যাস আর পুরুত্ব আমাদের কোন সূত্রের মধ্যে আছে? দেখো তো, আমরা চাপা পীড়ন এবং টানা পীড়নের ক্ষেত্রে যে পীড়নের মেন সূত্রটা ফেলাবো, সেখানে কি আমাদের ব্যাস আর কি আমাদের
পুরুত্ব দেওয়া আছে, ডিরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে। তো তার মানে এই চাপা পীড়ন এবং টানা পীড়নের ক্ষেত্রে যে সূত্রটা সেটা আমাদের প্রয়োগ হবে না, এটা হবে আমাদের এই শেয়ার পীড়নের ক্ষেত্রে যে সূত্রটা শেয়ার ক্ষেত্রে। ওকে, তো শেয়ার পীড়নের ক্ষেত্রে এভাবে সাজাই লিখবে, আমি দেখে দিচ্ছি অঙ্কটা। আমরা কিন্তু সমাধান করতেছি। ওকে, তো দেখো আমরা যদি সূত্রটা জানি, সূত্রগুলো যদি জানি, তাহলে আমাদের উপাত্তগুলো বলে দিতেছে আমার কোন সূত্র প্রয়োগ করতে হবে। তো অবশ্যই তোমরা আগের ভিডিওতে দেখবা, সেখান থেকে সূত্রগুলো কালেক্ট করে সুন্দর করে নোট করে মুখস্থ করবা। ওকে, তো দেখো আমি অঙ্কটা সাজায় করে দিতেছি। আমরা শুরুতে লিখবো যে শেয়ার পীড়নের ক্ষেত্রে আমরা কিন্তু সমাধান করতেছি, যে শেয়ার পীড়নের ক্ষেত্রে পীড়ন হবে দীর্ঘিকার রে, বারবার বানান ভুল করি না। শেয়ার পীড়নের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেখান থেকে আমরা ক্ষেত্রফল আগে বের করে নিই। শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল পাই ডি টি। তো এখানে পাইয়ের মান আমরা জানি 3.1416 গুণন ডিটা আমাদের দেওয়া আছে এখানে কত 2 সেন্টিমিটার, ডি কত 2 সেন্টিমিটার, গুণন হচ্ছে টিটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল আমাদের কত আসে 6 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা ওয়েট, আমি ক্যালকুলেটর একটু চাপ দিয়ে দেখি। 3.1416 গুণন হচ্ছে 2 গুণন 1 গুণন না করলেও হয়, 1-এর সাথে যত গুণ করবো ততই আসে। ওকে, তো এখানে আমাদের আসতেছে 6.2832 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো দেখো আমরা শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফলটা পাইলাম। এখন শেয়ার পীড়নের ক্ষেত্রে যে পীড়নের সূত্রটা রয়েছে সেটা প্রয়োগ করব। তো আবার আমরা জানি শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল এস ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড এস। তাহলে আমাদের বলের মান বের করতে হবে, কত পরিমাণ বল, অর্থাৎ পি এর মান বের করতে হবে। তাহলে এদিকে আমরা আর গুণ করে দিই, এদিকে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে আসে পি এই থাকে, আর এটার সাথে এটা গুণ করলে আসছে এস গুণন হচ্ছে কত, এস এর মান তো আমরা বের করলাম যে 6.2832, সেটা এখানে বসাই দেবো। সরি দাঁড়াও, আমি আগে লিখে নিই, ডিরেক্ট মান না বসাই। তাহলে এদিকে আর গুণ করলে কত আসে, এদিকে আর গুণ করলে আসছে এস গুণন হচ্ছে এস। এখন আমরা মান বসাই দেবো, যে মান বসা দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বলের মান। অর্থাৎ এই 20 মিলিমিটার ব্যাসের 5 দ্বারা ছিদ্র করতে আমাদের এই গুণ করে যে মানটা আসবে তত কেজি বল লাগবে। তো যেহেতু জায়গা নেই, আমি উপরের জায়গাটা একটু মিশাই দেই। নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা। তো এখন প্রশ্নটা এখানে রেখে আর লাভ নেই। দেখো আমি প্রশ্নটা উঠাই ফেলতেছি। দেখো এখন আমরা মান বসাই দেবো শুধু, এটা আগে আমি উঠাই নেই। কি লিখছিলাম যে এস গুণন হচ্ছে এস। এখন এর মধ্যে মান বসাই দেবো কোথা থেকে, দেখো মানগুলো আমরা কালেক্ট করে রাখছি এখানে। তাহলে এস এর মান কত ছিল 3000, কত ছিল 3000, আর এস এর মান আমরা এইখান থেকেই বের করছি, যে 6.2832। এখন এটাকে গুণ করে দিলে যত আসবে সেটা হচ্ছে আমাদের বলের মান। 6.2832 গুণন হচ্ছে আমাদের 3000, কত 3000। তাহলে কত আসে দেখো 18,849.6। এটাকে আমরা 18,850 লিখতে পারি, প্রায় 50 কেজি প্রায়। যেহেতু দশমিক রয়েছে, তো 50 লিখে আমরা প্রায় কথাটা লিখে দিলে আমাদের ভালো হয়। ওকে, তো এই গেল আমাদের পি এর মান। তারা আরও একটা কী চাইছে, যে
তারাও আরও একটা চাইছে হচ্ছে পাঞ্চের উপর চাপ পীড়ন কত হবে সেটা আমাদের কাছে চাইছে। ওকে, তো চাপ পীড়ন আমরা এবারে বের করব। সেক্ষেত্রে এই পি এর মানটা আমাদের লাগবেই। তো দেখো আমি কোথায় মিশিয়ে দেই। আচ্ছা এটুকু যেহেতু, আচ্ছা আপনারা কি উঠায় নিতেছেন? অবশ্যই খাতা কলম নিয়ে এগুলো সুন্দর করে নোট করে রাখেন, পরবর্তীতে শুধু একবার দেখলেই যেন হয়ে যায়। তো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে লিখে নেবেন। আমি এটাকে মিশাই দিতেছি। ওকে, আমি সুন্দর করে মিশিয়ে দিয়ে সম্পূর্ণ অঙ্কটা করিয়ে দেই। দেন আমাদের কি চাইছে এখন? আমাদের চাইছে হচ্ছে পাঞ্চের চাপ পীড়ন। তো চাপ পীড়ন আবার লিখি আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি চাপ পীড়ন হচ্ছে আমাদের এসি ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড এসি। পি এর মানটা এই সব ক্ষেত্রেই সমান হয়, চাপ পীড়ন, টানা পীড়ন বা শেয়ার পীড়নের ক্ষেত্রে সমান হয়। তো পি এর মানটা আমরা পূর্বেই পেয়ে গেছি। তো দেখো এখন আমরা কিসের মান বের করব? চাপ পীড়ন অর্থাৎ এসির মান বের করব। তাহলে আমাদের লাগতেছে এসি এর মান। আমরা পূর্বে যে অঙ্কটা করলাম সেটা পূর্বে বলতে এই অঙ্কটা যে শুরুতে যে বলের মানটা বের করলাম, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা ছিল আমাদের শেয়ার পীড়নের ক্ষেত্রে অর্থাৎ এএস। এখন আমাদের হচ্ছে এটা চাপ পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এসি। এটা চাপ পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কীরকম হবে দেখো, যে একটা ইস্পাতের যে পাটটা ছিল তার উপর যে চাপটা প্রয়োগ করছে, এক্ষেত্রে দেখো কতটুকুর উপর চাপ প্রয়োগ করছে। এই যে বৃত্ত আছে, এই যে বৃত্তাকার, এইটুকু যায় এই সম্পূর্ণ পাতের মধ্যে এইটুকু চাপের উপর চাপ প্রয়োগ করছে। এইটুকু জায়গার মধ্যে কী করছে? ছিদ্র করার জন্য ওইটুকু জায়গার উপর চাপ প্রয়োগ করছে। এই ক্যালকুলেটরের মধ্যে সাপোজ এইটার মধ্যে যদি আমরা একটা ছিদ্র করতে চাই, তাহলে দেখো গোলাকৃতির একটা পাঁচ দ্বারা আমরা এই ক্যালকুলেটরে একটা ছিদ্র করব। তাহলে ক্যালকুলেটরে এই যে গোলাকৃতির যে পাঁচের যে ক্ষেত্রফলটা আছে ওইটুক জায়গায় শুধু চাপ প্রয়োগ হবে। বাকি যে এদিকে যে এর পুরুত্বটা দেওয়া আছে এর উপরও কোনো চাপ প্রয়োগ হবে না। এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোর উপর কোনো চাপ প্রয়োগ হবে না। তো এক্ষেত্রে আমরা শুধু এই যে এইটুকুর উপর চাপ প্রয়োগ হবে, এইটুকুর আমরা ক্ষেত্রফল বের করব। ওকে, এইটুকু আমাদের কিভাবে আছে? বৃত্তাকার আকারে আছে। তো বৃত্তাকার আকারে আছে, তো আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে আমরা পাই আর স্কোয়ার। কি জানি? বৃত্তের ক্ষেত্রফল দেখো এটা কোথায় লিখি, এটা আমরা উপরে লিখি। দেখো পি এর মানটা আমরা আলাদা সাইডে লিখে রেখে আমরা অঙ্কটা উপরে লিখি, বা এটাও সাইড নোট দিতে পারো তোমরা। পি এর মানটা ছিল, পি এর মান কত পাইছি এখানে? 18,850 কেজি। উপরে আমি মিশাই দিতেছি। দেখো এই যে এরকমভাবে সাইড নোট দেবা, সাইড নোট দিয়ে এখন দেখো সম্পূর্ণটা আমরা মিশাই দিই, সম্পূর্ণটা আমি উপরে করে দিতেছি। আমাদের বলের মান বের করার পর হচ্ছে আবার একটু সাইড নোট দেবা, দিয়ে হচ্ছে দেন এই পি এর মানটা লিখবা। তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল যেহেতু লাগবে ক্ষেত্রফলের মানটা বের করব। এসির ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাইয়ের ক্ষেত্রে, পাই যেহেতু বৃত্তাকার আকারে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফলটা কি? পাই আর স্কোয়ার। কত? পাই আর স্কোয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে আমাদের যে পাঁচের যে ব্যাসটা রয়েছে সেটা, এই ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কত আছে এটা? ব্যাস। আর ব্যাসটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের অর্ধেক, আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি হয় 20 মিলিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার, তাহলে এর ব্যাসার্ধ হবে 1। এটাকে 2 দ্বারা যদি ভাগ করি, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি
তাহলে আমরা ব্যাসার্ধ পাবো আর ইকুয়াল আছে আমাদের 1 সেন্টিমিটার। ওকে, 1 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে আমরা ব্যাসার্ধের মান কত পাইতেছি? ব্যাসার্ধের মান পাইতেছি 1 সেন্টিমিটার। কীভাবে? এই যে আমরা মিলিমিটার যে ব্যাসটা দেওয়া ছিল, পাঞ্চের যে ব্যাসটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের মিলিমিটারে দেওয়া ছিল 20 মিলিমিটার, সেটাকে আমরা সেন্টিমিটারে করছি, 2 সেন্টিমিটার আসছে। তো ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, এই 2 সেন্টিমিটারকে যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, এই ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে যেটা আসবে, অর্থাৎ 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 1 আসে। সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? 1 সেন্টিমিটার। তাহলে পাইয়ের মান আমরা কি জানি? 3.1416 গুণন ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1। তাহলে কত আসে? 1-এর সাথে যতই গুণ করি না কেন ততই আমাদের ওটাই আসবে। ওকে, তো দেখো এখন ওই কি চাপ পীড়ন নির্ণয়ের ক্ষেত্রে লিখব। আমরা জানি কি জানি? চাপ পীড়নটা কি? চাপ পীড়নকে HC দ্বারা প্রকাশ করা হয়। চাপ পীড়ন হচ্ছে আমাদের P/SC। চাপ পীড়ন AC, পি এর মান তো আমরা বের করছি। এই যে দেখো 18,850 ডিভাইডেড হচ্ছে এসির মান, অর্থাৎ এই যে এখনই আমরা বের করলাম ক্ষেত্রফলের মান, এটা দ্বারা ভাগ করে দেব 1416। দেখো কত আসে এখানে? 18,850 ভাগ হচ্ছে 3.1416, কত আসে? এসসি আসে আমাদের 6000 পয়েন্ট সামথিং আসে। আমরা 6000 লিখতে পারি এটাকে। তো এখানে প্রায় কথা দিয়ে তাহলে লাগিয়ে দেবো 6000 কি? পীড়ন, যেহেতু পীড়নের একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো একটু বইয়ের সাথে আমরা মিলাই দেখি, আপনারাও দেখেন একটু মিলছে কিনা। হ্যাঁ দেখো, এই যে দেখো মিলে গেছে। ওকে, আপনাদের একটু দেখাই যে মিলছে কিনা। অবশ্যই মিলে যাবে, মিলবে না কেন? দেখো, এই দেখো, এই যে মিলে গেছে। ওকে, তো এখন এখানে না বোঝার কিছুই নেই। আপনারা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ম্যাথগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরকম আরেকটা ম্যাথ করলে বোধহয় আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারতেন। এই গরমে ফ্যান ট্যান সব বন্ধ করে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি মাত্র খুললাম, সাবস্ক্রাইব ভিউ সেরকম আসে না। আপনারা অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যেন আপনাদের উৎসাহ পেয়ে আমি প্রতিটা অধ্যায় যেন ভালোভাবে এরকমভাবে ক্লাস নিতে পারি। তো আমি দেখো সেম আর একটা অঙ্ক তোমাদের করে, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 1.5 হকের হচ্ছে 1.5 30 নাম্বার পেজ। দেখো, যাদের টেকনিক্যাল বই আছে তারা তো বললামই যে এই অনুশীলনী সংক্ষিপ্ত বা রচনামূলকের শুরুর যে সালের প্রশ্নগুলো আছে সেগুলোই দেখো। সময় যাক, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে আগাবো যেন সবগুলাই ভালোভাবে বুঝতে পারি। এত তাড়াহুড়োর কিছু নেই। আমি পার্ট বাই পার্ট আপনাদের ভিডিওগুলো দিয়ে যাব। প্রতিটা অধ্যায়ের কয়েকটা পার্ট থাকবে, আপনারা দেখে নেবেন। যদি সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এটা এখন আমরা মিশাই দিই, সেম আরেকটা অঙ্ক করব। ওকে।
তাহলে সম্পূর্ণটা আমরা মিশাই দিচ্ছি। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে হক বইয়ের হচ্ছে আমাদের 1.5, আমরা 1.6 করলাম, উদাহরণ নাম্বার 1.5। টেকনিক্যাল বইয়ের সংক্ষিপ্ত না হলে রচনামূলকের শুরুতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখেন, ওইখানের মধ্যে আছে, একটু মিলাই নিয়েন। তো 1.5-এ তারা কি বলছে যে 10 মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে 2 সেন্টিমিটার ব্যাসের একটি পাঞ্চ দ্বারা ছিদ্র করতে কত কেজি বল প্রয়োজন হবে। সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে 200 কেজি বর্গ সেন্টিমিটার। যাই হোক, এখন কথা হচ্ছে অঙ্কটা তুলতে গেলে প্রচুর সময় যায় রে, তবুও একটু উঠায় দেই, যাদের বই নেই তাদের সুবিধা হবে, দেন হচ্ছে তাদের টেকনিক্যাল বই একটু মিলিয়ে নিতে সুবিধা হবে। যাই হোক, একটু কষ্ট হলেও অঙ্কটা উঠায় দেই। এটা হচ্ছে হক বইয়ের উদাহরণ হচ্ছে 1.5 হকের। তো কি বলছে, 10 মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে 10 মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে 10 মিলিমিটার পুরু একটা স্টিলের পাতকে 2 সেন্টিমিটার ব্যাস একটি পাঞ্চ দ্বারা 2 সেন্টিমিটার ব্যাসের একটি পাঞ্চ দ্বারা ছিদ্র করতে কত কেজি বল প্রয়োজন। কত কেজি বল প্রয়োজন কি বলছে যে 10 মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে 2 সেন্টিমিটার ব্যাসের একটি পাঞ্চ দ্বারা ছিদ্র করতে কত কেজি বল প্রয়োজন। দেখো এখানে আরও উপাত্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার পীড়ন দেওয়া আছে। সর্বোচ্চ শেয়ার পীড়নটা দেওয়া আছে এখানে হচ্ছে 200 কেজি সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে শুধু একটাই কোশ্চেন করছে, সেটা হচ্ছে এই 10 মিলিমিটার পুরো একটা স্টিলের পাতকে 2 সেন্টিমিটার একটা ব্যাসের একটা পাঞ্চ দ্বারা ছিদ্র করতে চাই, তাহলে কতটুকু বল প্রয়োজন, শুধু বলের মানটা আমাদের বের করতে বলছে, বুঝছো। এখন বলের মানটা আমাদের বের করতে হবে। আমি বলছিলাম যে ম্যাথে দেওয়া থাক না কেন, শুরুতে আমরা যে উপাদানগুলো দেওয়া আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, সেগুলো আগে সাইড নোট করব। সমাধান আমরা অঙ্কটা আবার আমি সাজাই করে দিতেছি। দেখো, শুরুতে আমরা সাইড নোট করব, এখানে লিখবো যে এখানে, আচ্ছা এটাকে আবার কি আমার চিত্র দিয়ে বোঝাইতে হবে। আচ্ছা বুঝাই দিই, তাহলে একটু সুবিধা হবে মেবি। দেখো আমি আবার একটু চিত্র আর্ট করি, চিত্রটা আর্ট করি। দেখো এটা একটু তেরা দেখা হয়ে গেল। যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের একটা স্টিলের পাত, যার পুরুত্ব হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এইটুক থেকে এইটুক হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এবার দেখো কোনো ঝামেলা নেই, গত যে ম্যাথটা করলাম সেখানে পুরুত্ব আমাদের মিলিমিটারে ছিল, সেন্টিমিটারে করছি। এগুলো দেখো ডিরেক্ট, কোনো ঝামেলা নেই। দেন হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসের একটা পাঞ্চ দ্বারা সেটাকে ছিদ্র করছে, তাহলে এটুকের পরিমাণ হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার।
দেন এখন এই 5টা ছিদ্র করতে কতটুকু বল প্রয়োগ হচ্ছে সেটা আমাদের চাইছে। তাহলে এখানে 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 আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ দেখো সর্বোচ্চ শেয়ার পরিমাণ আমাদের দেওয়া আছে। সর্বোচ্চ শেয়ার পরিমাণ কত? শেয়ার পরিমাণকে এসএস দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ শেয়ার পরিমাণ আমাদের দেওয়া আছে 200 কেজি সেন্টিমিটার স্কোয়ার। দেন হচ্ছে পুরুত্ব দেওয়া আছে, সরি পুরুত্ব কি মিলিমিটারে ছিল? পুরুত্ব কি মিলিমিটারে ছিল? দাঁড়াও আমি অঙ্কটা দেখি আগে। হ্যাঁ, পুরুত্বটা আমাদের মিলিমিটারে ছিল। এই মিলিমিটারকে আমাদের সেন্টিমিটার বানায় নিতে হবে। তো কি বলছিলাম যে মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে সেটাকে আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে পুরুত্ব টি হচ্ছে আমাদের 10 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে চাইলে 10 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো 10 দ্বারা ভাগ করলে আমাদের আসে 1 সেন্টিমিটার। দেন হচ্ছে সরি তাহলে এটা আমাদের মিলিমিটার হবে, দেন হচ্ছে যে একটা পাঞ্চ রয়েছে, এই পাঞ্চের ব্যাস দেওয়া আছে আমাদের ডি দেওয়া আছে আমাদের 2 সেন্টিমিটার। আর চাইছে কত বল প্রয়োজন, অর্থাৎ এই পি এর মানটা আমাদের চাইছে। বলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি এর মানটা আমাদের চাইছে। তো যেহেতু শেয়ার পরিমাণ উল্লেখ করছে, এক্ষেত্রে আমাদের শেয়ার পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হয়। তো আমরা ক্ষেত্রফলটা আলাদাভাবে বের করে নেব। তো শেয়ার পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের পাই ডি টি। এভাবে সাজাই লিখবা যে শেয়ার পরিমাণের ক্ষেত্রে সমাধান করতেছি। শুরুতে আমরা ডাইন সাইডে, খাতার ডাইন সাইডে পারলে চিত্র দেব, না পারলে চিত্র দরকার নেই, কিন্তু খাতার যে উপাত্তগুলো দেওয়া থাকবে ডাইন সাইডে এভাবে নোট করে নেব। দেন হচ্ছে বাম সাইডে আমরা জানি সূত্রটা লিখে মান বসা দিয়ে সলভ করব। ওকে, তো আমরা কি জানি যে শেয়ার পরিমাণের ক্ষেত্রে, আমি আর লিখে দিচ্ছি না, এখানে লিখতে পারো যে শেয়ার পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রফল, বা এমনিতেই লিখলে যদি আপনারা বুঝিয়া থাকেন তাহলে শুধু এমনিতেই ক্ষেত্রফল লিখলেও মাস্টাররা বুঝবে, তবে লিখে দেওয়াটাই বেটার। তো শেয়ার পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রফল পাই ডিটি, এখানে পাইয়ের মান হচ্ছে 3.1416 গুণ হচ্ছে ডি এর মান আমরা পাইছি কত? ডি এর মান পাইছি হচ্ছে 2, আর হচ্ছে টি এর মান আছে আমাদের 1, অর্থাৎ 1। বাংলা ইংলিশ বারবার গুলাই ফেলতেছি, যাই হোক। তো এখানে আমাদের কত আসে? এখানে মেবি আসে 6 পয়েন্ট সামথিং আসবে। 3.1416 গুণ হচ্ছে 2, 1 তো গুণ করার দরকার নেই আমাদের, 1-এর সাথে যত গুণ করবে ওই ততই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে হচ্ছে 6.2832 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাহলে এখন আবার আমরা জানি দিয়ে লিখব যে পীড়নের একটা সূত্র পড়ছি, সেই সূত্রটা এটা হচ্ছে আমাদের এসি দ্বারা প্রকাশ করব, শেয়ার পীড়ন যেহেতু, এএস দ্বারা। তো এখন আবার লিখবো, আমরা জানি, বা আবার লিখব, আবার আমরা জানি না লিখলেও চলবে, আবার দিয়ে লিখবা যে শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল এস এস ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড এস। তো এখানে দেখো আমাদের কি চাইছে? বল, কতটুকু বল প্রয়োজন সেটা চাইছে, অর্থাৎ পি এর মানটা চাইছে। তো এখানে আমরা আর গুণ করব, এখানে 1 আছে, এদিকে আর গুণ করলে এদিকে পি আসে, দেন এদিকে আর গুণ করলে হয় এস এস মনে হচ্ছে এস। তাহলে পি এর মান বের করার ক্ষেত্রে এস এর মান দেখো এখানে আমাদের দেওয়া আছে সর্বোচ্চ শেয়ার পূরণ 200 গুণন হচ্ছে এসটা মান আমরা বের করলাম, এই যে এস এর মান আমরা বের করলাম, সেটা হচ্ছে 6.2832
2832। ওকে, এখন আমরা এই দুটা গুণ করে দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই বলের মান, অর্থাৎ 10 মিলিমিটার প্রত্যেক একটা স্টিলের পাতকে 2 সেন্টিমিটার ব্যাসের একটা পাঁচ দ্বারা যদি আমরা ছিদ্র করতে যাই, এটাকে যদি ছিদ্র করতে যাই, তাহলে আমাদের এটা গুণ করে যে মানটা আসবে সেটা তত কেজি আমাদের বলের প্রয়োজন হবে। তাহলে আমি গুণ করে দিচ্ছি এখানে। গুণন হচ্ছে আমাদের 200, তাহলে কত আসতেছে 1256। তাহলে পি ইকুয়াল হচ্ছে আমাদের 56.64 কেজি, 64 কেজি। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের চাইছে সেটা। ওকে, দেখো আমি একটু মিলাই নেই বইয়ে কী বলছে। হ্যাঁ, বইয়েও ঠিক আছে, 1256.64 কেজি। তো আশা করি এটা এখন না বোঝার এখানে কিছুই নেই। এখন সূত্রটা জানলে, সূত্রটা মান উপাত্তগুলো নিয়ে সূত্রটা একটু প্রয়োগ করলেই হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা আরেকটা নেক্সট প্রশ্নে যাই। প্রচুর গরম। তো আমি আরেকটা ম্যাথ করাতে চাইছিলাম, তো আমাদের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আজকে আর আমি ম্যাথ করাচ্ছি না, দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি এই পার্ট টু পার্ট আমি এই অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ নাগাদ আমাদের সাথেই থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এসএ পাঠশালা, সেটাকে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো আর একটা কথা হচ্ছে, যদি বুঝতে কষ্ট হয়, বুঝতে না পারেন, আমাকে পার্সোনালি ফেসবুকে নক করবেন। আমার ফেসবুক আইডি লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর গত ক্লাসের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা গত ক্লাসটা দেখে সূত্রগুলা মুখস্থ করে দেন ম্যাথ সলিউশন করবেন। ওকে, তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।